সত্য ভয়ের ঘটনা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা যেমন ঘটনা পাঠান আমরা তেমন ভাবেই উপস্থাপন করার চেষ্টা করি। কোনো ঘটনা ছোট, মাঝারি, আবার কোনো কোনো ঘটনা বড় হয়। বড় ঘটনা আমরা খুব কম পাই। আমরা যারা ঘটনা উপস্থাপন করছি আপনাদের সামনে, আপনাদের বিশেষ করে আমি উপস্থাপন করছি, আপনাদের কাছ থেকে ঘটনা নিয়ে মডারেটর প্যানেল সেগুলো সিলেক্ট করছেন। এখানে আমরা কিন্তু কেউ ঘটনা লিখি না। আপনারা যেভাবে পাঠান ঠিক সেভাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করি। যার কারণে আমরা যদি ঘটনা লিখতাম তাহলে কিন্তু দীর্ঘ ঘটনা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভবপর হতো আমাদের জন্য। কিন্তু আমরা আপনাদেরকে একটি প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব। যার কারণে আমরা ঘটনা লিখে বড় করতে পারি না। আপনারা যেভাবে পাঠাচ্ছেন ঠিক সেটাই আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করছি। প্রিয় লিসেনার্স, কথা আর বাড়াবো না, ঘটনাতে চলে যাই। Stay tuned with FT Shorts. আজকের যে ঘটনাটি আমি আপনাদের কাছে শেয়ার করব, ঘটনাটি পাঠিয়েছেন ঝুমা আক্তার। ঝুমা আক্তারের বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন। যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে ওইভাবে পড়ে শোনানোর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। ঘটনাটি আমার বড় আপুর সাথে উনি যখন ক্লাস 10-এ পড়েন তখনকার ঘটনা। আমার আপু খুবই সুন্দর ছিল এবং আমিও মোটামুটি, কিন্তু আমার আপু অনেক বেশি সুন্দর এবং এলাকায় বলেন, আমার আত্মীয় স্বজন বলেন বা পাড়া প্রতিবেশী বা যাই বলেন, সবাই আমার আপুকে মানে ওনার ছেলের সাথে বা অনেকে আগে থেকে বলতো যে তোর মেয়েকে আমাকে দিস। আমার আব্বুকে বলতো বা আমার আম্মুকে বলতো যে ওনার ছেলের জন্য। তো অনেকে আসলে আপুকে ছোট থাকতে মানে যখন আপু ক্লাস 8-এ 9, 10-এ উঠে তখন থেকে আসলে এরকম প্রস্তাব আসতে শুরু করে। তো আমি আসলে সৌন্দর্যটা বর্ণনা এইভাবেই দিচ্ছিলাম, কিন্তু আমি তো আর আপনাদেরকে সরাসরি ছবি দিতে পারবো না। তো এই জন্য লেখার মাধ্যমে আমি আপুর আসলে সৌন্দর্য ব্যাখ্যা করছি, কারণ এটার সাথে আসলে সবকিছু জড়িত। মানে ঘটনাটার মূল ঘটনা এখান থেকে ঘটে। তো আপু যখন ক্লাস 10-এ উঠে তো আপুর ক্লাসে অনেক ছেলে আপুকে আসলে মাঝে মাঝে ডিস্টার্ব করতো এবং যেটা হয় আর কি, সচরাচর যেটা হয়, তো আব্বুকে যখন বলতো যে আমার ক্ষেত্রে এরকম অনেক ডিস্টার্ব হয় বা এরকম সমস্যা করে, তো আব্বু সবসময় আমাদের একটা কথা বলতো যে কখনো বাবার সম্মান নিয়ে তোরা খেলা করিস না। যদি কখনো পছন্দ হয় বাবা বুঝবো এবং তোর জন্য কোনটা ভালো হয় সেটা আমি বাবা বুঝবো, এবং আমি বাবা হিসেবে আমি আসলে সঠিক যেটা সেটা আমি তোদের বয়স হয় নাই যে সঠিক সিদ্ধান্ত নেওয়া। তোরা হয়তো বা মানে আমাদেরকে অনেকভাবে আমার আব্বু আমাদেরকে বুঝাইতো যে কোনো কিছু করার আগে কোনো প্রেম বা মানে এটা আমাদের সবসময় গাইড করতেন যে কোনো কিছু করার আগে অবশ্যই আমাদেরকে জানাও, আমরা এই বিষয়ে সব তোমাদের থেকে ভালো জানি এবং কোনটা তোমার জন্য ভবিষ্যতে তোমার জন্য ভালো হবে সেটা আমরা জানি। তো আপুকে এটা বলতো। তো আপু আমার আব্বুকে আমরা অনেক বেশি ভালোবাসি এবং আপু অনেক বেশি ভালোবাসে, এই জন্য আসলে কেউ কোনো ছেলে বা আপু এটাতে তেমন একটা করতো না এবং আব্বুকে সবসময় বিষয়টা জানাতো এবং আমার আব্বু অনেক ফ্রেন্ডলি। এই জন্য আর কি আমার আব্বু সবসময় আমার আপুকে এবং আমাকে স্কুলে নিয়ে যেত এবং স্কুল থেকে নিয়ে আসতো। তো আমাদেরকে মাদ্রাসায় দেওয়ার কথা ছিল, কিন্তু ওইখানে ওরকম ভালো মেয়েদের যে মাদ্রাসাটা ছিল না। তো আব্বুকে যখন বলতো যে আমাকে ডিস্টার্ব করে, তো আব্বু মাঝে মধ্যে স্কুলে ওই যে হেড স্যার বলে, হ্যাঁ, প্রধান শিক্ষককে বলতো যে এই বিষয়ে আমার মেয়েকে তোরা তো ডিস্টার্ব করে। তো অনেক সময় বারণ করে দিত। আব্বু জানতো যে বেশি করার দরকার নাই, যেটা হয়তো বা বললে হবে, মানে এরকম সবসময় আব্বু তো বুঝে যে এই বিষয়টা। তো যাই এখান থেকে আসলে যেতে এলাকার সবাই, তো আমার আব্বু সবসময় আমাদেরকে নিয়ে আসতো, নিয়ে যাইতো। তো আপুর রুম ছিল আলাদা, আমার রুম ছিল আলাদা, আব্বু আমার রুম ছিল আলাদা। যেহেতু আমাদের বিল্ডিং করা হয়েছে তো আমাদের সবাইদের রুম আলাদা আলাদা এবং অ্যাটাচড বাথরুম করা হয়েছে, মানে একদম যেন আমাদের বিয়ে শাদীর বিষয়টা এবং হাজব্যান্ড সবকিছু মিলে আব্বু প্ল্যান করে বাসাটা করছে। তো আপুর বাসাটা হচ্ছে যে রুমটা হচ্ছে যে একদম আমাদের ওইখানে বাগান বলে, বাগানের সাইডে ওইখান থেকে তো সুন্দর চাঁদ দেখা যায় এবং ওই বরাবর ছিল আপুর রুম এবং ওই জায়গাটা থেকে একদম চাঁদ স্পষ্ট দেখা যায় এবং পাশে যে জঙ্গলটা ছিল ওটা মোটে অনেক ঘন জঙ্গল, ওইখানে আসলে একটা বিশাল তেঁতুল গাছ আছে
তো তেঁতুল গাছ থেকে আসলে ঘটনার। তো আপু সবসময় আপুর বিষয়টা হচ্ছে যে আপুর অনেক বেশি আপনার হচ্ছে যে চাঁদ দেখতে ভালো লাগতো, এবং জানালা খুলে বাতাস যেটা আসতো তখন কারেন্ট একটু কমই থাকতো। এখন যেরকম আমরা কারেন্ট সবসময় পাই ঢাকা শহর বলেন বা গ্রামে বলেন, তখন একটু কারেন্ট 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আসতো না। তো আপু ওই জানালাটা খুলে বসে এবং শুয়ে থাকতো বা এখানে পড়াশোনা করতো, যেটা করার করতো। তো একদিন রাত্রে আপু ওই জানালা খুলে বসে আছে এবং চাঁদ দেখতেছে, বা বাতাস ওইখান থেকে একটু মৃদু বাতাস আসে। তো আপু দেখতে পাচ্তেছে যে ওই যে তেঁতুল গাছ, এখান থেকে আসলে ঘটনা ঘটে। ওই তেঁতুল গাছের মধ্যে একটা ছেলে বসে আছে, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। তো আপুর আসলে ওইটা দেখার সাথে সাথে আপুর অনেক বেশি ওই ছেলেটাকে ভালো লাগে, মানে যেটাকে আপু তেঁতুল গাছে দেখতেছে ছেলেটাকে, তো আপু এরকম দেখতেছে, মানে আমি আপনাদেরকে ঘটনা ফুল বলতেছি। তো অনেক বেশি ভালো লাগে, এবং ছেলেটা খুব অ্যাট্রাকটিভ ছিল, খুবই মায়াবী ছিল। আপু বলছে যে অনেক সুন্দর এবং অনেক মায়াবী, দেখতে কিছুটা তার মতো। এবং সে তাকে তাকে দেখার সাথে সাথে আপু অনেক বেশি আসলে ইমপ্রেস হয়ে গেছে, এবং আপু ওর সাথে কথা বলতে চাইছিল। প্রথম যেদিন ওই তেঁতুল গাছে ওকে দেখছে, এবং এর পরের দিন আপু আবার সেম সময় দেখে যে ওইখানে সে বসে আছে, কোথাও এক জায়গা থেকে সে আসে ওই ডালের মধ্যে বসে থাকে, এবং ছেলেটা খুবই সুন্দর, এবং বোঝা যাচ্ছে যে ছেলে যে কারোর সাথে কথা বলতেছে। তো আপু 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম হচ্ছিল। তো ছেলেটাকে বাসা থেকে ডাকতেছিল, অনেক সময় ডাকতেছিল, ইশারা ইঙ্গিত দিতেছিল, মানে আপুর সাথে কথা বলতে চাইতেছিল। মানে এত সুন্দর ছেলে, মানে আমার আছে না কিছু ছেলে দেখলে অনেক বেশি অ্যাট্রাকটিভ, মানে নিজে থেকে যদি ছেলেটা আমার হইতো বা এরকম আপুর কাছে মনে হইতেছে যে এত বেশি। তো অনেকভাবে আপু বলার চেষ্টা করতেন, কিন্তু বাসা থেকে তো আর চিৎকার দেওয়া যায় না। রাতের বেলা আব্বু আছে, আম্মু আছে, আমি আছি, আমি তো বাসাতে, আমাকে ওই রুমে ওই পথ থেকে ওই রুমে তেমন একটা আপু আমার রাতে ঢুকতে দেয় না। আপু বলে তুই তোর বাসা রুমে যায় ঘুমা, আমি আমার রুমে ঘুমাই। তো হঠাৎ করে কেন জানি ওই যে গাছে, মানে যে তেঁতুল গাছে ও দেখতে পাইছে বিষয়টা, দেখতে পারছে, এবং ওটা দেখার সাথে সাথে ওইখান থেকে গায়েব হয়ে গেছে। হ্যাঁ, যখন আপু এটা করছে তখন গায়েব হয়ে গেছে, এবং আপু এটা অনেক খারাপ লাগছে। এবং রাতের বেলা আপু কাউকে কিছু না বলে পরের দিন রাতের বেলা সে তেঁতুল গাছের দিকে চলে গেছে। মানে যে মেয়ে একা বের হইতে পারে না, সে তেঁতুল গাছের দিকে চলে গেছে, বুঝতে পারছেন? তো তেঁতুল গাছের দিকে চলে যায়, সে বলতেছে, আপু বলতেছে তুমি কোথায়, হ্যাঁ আপনি কোথায়, আপনাকে আমি খুঁজছি, আপনাকে আমি প্রতিদিন এখানে দেখি, প্লিজ আপনি যদি থাকেন কাছে আসেন। আপু বুঝতে পারছে যে সে একটা জিন, হ্যাঁ অনেক সুন্দর একটা ছেলে, জিন ছেলে, মানে জিন বলতে আমরা যেটা বলি, জিনরা কিন্তু অনেক সুন্দর হয়, পরি জিন হচ্ছে ছেলে, পরি হচ্ছে মেয়ে। তো অনেক বলতেছে, কিন্তু ও কেউ এখান থেকে সাড়া দিচ্ছে না। তো আপু খুব কান্না করছে, কান্না করার পরে আপু আসলে চলে আসছে, এবং আপু প্রায় সময় এখানে বসে থাকতে, এবং কখনো আর দেখা হয় না। তো হঠাৎ করে একদিন, অনেক দিন, 1 মাস 1.5 মাস পরে, অনেক দিন পর তার স্বপ্ন দেখা দিল যে তুমি জানালার পাশে বসো, আমি আসবো। সেরকম আপু হঠাৎ করে শুনতে, মানে স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছে। তো হঠাৎ ওই দিন রাত্রে আপু এখানে বসা ছিল, এবং দেখে যে ওই সেম জায়গায় ওই ছেলেটা বসে আছে, মানে যেটা বলে জিন বলে ওইটাকে বসে আছে, এবং আপু ওকে ডাকতেছিল। এবং আপুর হঠাৎ করে ও আসলে কাছে আসা শুরু করছে, গাছ থেকে নেমে এসে আস্তে আস্তে আপুর দিকে, রুমের দিকে হেঁটে আসতেছে। তো আপু দেখে, এটা মানে মেয়েদের যে একটা লজ্জাবোধ থাকে, ওইটা আপুর একটু মানে লজ্জা পাইছে বা পাইছে। তো আপু যখন জানালার সামনে আসে এবং আপুকে সাথে যখন কথা বলে, তো আপুকে অনেক কথা বলে যে তুমি অনেক সুন্দর, আমি এতদিন আসি নাই, আমিও নিজে ভয় পাইছি, হ্যাঁ এই জন্য আমি আসি নাই, তোমাকে আমি দূর থেকে অনেক দেখতাম, তুমি খুবই সুন্দর একটা মেয়ে, আমি মানে অনেক কিছু আপুকে বলতেছে, ও বলতেছে। তো এই বিষয়টা একদিন আব্বু কিভাবে জানে বিষয়টা জানতে পারছে যে আমার মেয়ে কারোর সাথে কথা বলতেছে রাতের বেলা, এই বিষয়টা অনেক জোরে জোরে হচ্ছে যে, কিন্তু ওনার কথা, ছেলেটার কথা বুঝতেছে না, কিন্তু আপুর কথা ঠিকই বুঝতেছে। আব্বু হঠাৎ করে রুমে ঢুকে যায়, এবং রুমে ঢুকে যাওয়ার সাথে সাথে ওই ছেলেটা জানালা থেকে গায়েব হয়ে যায়, কিন্তু আব্বু দেখে যে কিছু একটা বাতাসের মতো গায়েব হয়ে যেতেছে। এবং আব্বু বিষয়টা আমার বোনকে বলে যে কি হয়েছে, তুমি কি নিয়ে কথা বলতেছো? তো অনেক কিছু করার পরে আপু যখন মেট্রিক পরীক্ষা শেষ হয়, তো এরকম 6 মাস 7 মাস ওই জিনটার সাথে আপু কথা বলে। তো হঠাৎ করে একদিন আপু বলতেছে যে আমার তো এরকম এরকম আব্বু এই বিষয়, মানে অনেক সাহস করে বলতেছে। তো বলতেছে ছেলেটা কে, অনেক সুন্দর বুঝলাম। তো যখন আব্বুকে বলো যে ছেলে একটা জিন, তো আমিও বিষয়টা মানে খুব এক্সাইটেড হয়ে গেলাম, কি বলো আমার দুলাভাই জিন, মানে এটা আমার কাছে ভালো লাগতেছিল। তো বলতেছে যে আব্বু বলতেছে না এটা কি সম্ভব, তুমি জিন, তুমি কি বলো উল্টা পাল্টা, হয়তোবা তুমি ভুল কিছু দেখতেছো। এই না আব্বু আমি ঠিকই দেখতেছি।
তো বাবা আসলে এটা মানে স্বাভাবিকভাবে নেয় নাই। তো আপু একদিন আমাকে বলতেছে, আপু তুমি তো ওর সাথে কথা বলো, আমি আপুকে বলে আমাকে একটু দেখাও ছেলেটা কেমন। তো আমি যাই, ওই দিন রাত্রে আপু আমাকে দেখাবে। তো আসছে, কিন্তু আমি ওরা দেখতেছি না, শুধু আপুর কাছেও দেখা দিতেছে, এছাড়া আমি ওরা দেখতে পারতেছি না। কিন্তু আমি ইশারা ইঙ্গিতে বললাম যে ও যেহেতু এখানে আছে ওকে বলেন কিছু করতে। তো একটা চকলেট আমাকে দিছে, হ্যাঁ আপুর হাতে দিছে, এবং আপু আমাকে চকলেট দিছে। চকলেটটা দেশি চকলেট, কিন্তু আমি বুঝতেছি না, মানে এটা আমার চোখে, মানে এটা আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, এটা আসলে বাস্তব একটা ঘটনা আমার সাথে ঘটে যাবে, আমি নিঃসন্দেহ এটা দেখছি। তো আমি এটা আব্বুকে বলছি যে আব্বু আসলেই আপু কোনো একটা জিন বা কারোর সাথে, তা আব্বু এটা ভয় পায় যে এটা আসলে হয়তো বা আমার মেয়েকে ইয়ে করতেছে। তো যাই হোক, এটার পরে আব্বু আসলে হুজুর ডাকে, এবং হুজুর ডাকার পরে আপুকে কিছুই বলে নাই। তো হুজুর ডাকার পরে হুজুর বিষয়টা আসলে বললো যে এখানে একটা জিন থাকে, জিনটা হচ্ছে ছেলের নাম হচ্ছে আপনার সাগর, সাগর ভাই, মানে সাগর ওনার নাম। ওনারা 7 না 8 ভাই এবং 10 বোন এরকম। তো ছেলের এই হচ্ছে। তো আব্বু বলতেছে এটা প্রবলেম। তো যে হুজুর বলতেছে উনি বলছে হ্যাঁ প্রবলেম হইতেও পারে, না হইতে পারে, এখন জিন আর মানুষ তো এক হইতে পারে না, আল্লাহ তাআলা বারণ করে দিছে। এখন আপু এই বিষয়টা কোনোভাবে মেনে নিতেছে না, আপু খুব কান্না করতেছে, এবং আপু আমাকে বলতেছে যে ও নাকি কান্না করতেছে। তো না, এখন আব্বু বলতেছে যে কিছু একটা করা যায় কিনা। তো আব্বু এই বিষয়টা যখন বললো তখন বলছে ঠিক আছে, ওরে আমরা এই জায়গা থেকে বোতলে বা কোনোভাবে ইয়ে করব। তো হঠাৎ করে এটা যখন শুনতে পাইছেন, আপু যখন ওরে বলে দিছে, তো ও আপুর উপর বর করছে, এবং আপুর উপর বর করে একদম ডাইরেক্টলি বলছে যদি আপনারা এটা নিয়ে বাড়াবাড়ি করেন তাহলে আমি আপনার মেয়েকে মেরে ফেলবো বা আপনাদেরকে সমস্যা করবো। মানে এটা ডাইরেক্টলি বলে দিছে, নাহলে আমি মরে যাবো, নাহলে আপনার মেয়েকে আমি মেরে ফেলবো, মানে আমি ওরে কারো হইতে দিব না, ও কারো হইতে চায় না। তো হুজুর বলল যে দেখো তোমরা হচ্ছে জিন, আমরা হচ্ছি মানুষ, এটা কখনো ইসলামিক ভাবে হয় না, তুমি তো মুসলমান তাই না। তো ও ছেলেটা মুসলমান ছিল। তো হ্যাঁ, তো বলছে তোমার ফ্যামিলির সাথে আমরা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, ও বলছে না কোনোভাবে ফ্যামিলির সাথে কথা বলবে না, আপুকে খুব ইয়ে করতেছে। তো হুজুর বলছে ওই দিন ঠিক আছে তোমার ইয়ে না। তো আব্বুরে বলে যে ও আপনার মেয়েকে কিছু করবে না, আমি কিছুদিন পর আসতেছি, আপনি মোটামুটি এখন কিছু করা দরকার নেই। তো এখন হঠাৎ করে আমরা দেখতেছি যে আমার আপু মানে যে সৌন্দর্য রূপ এটা আস্তে আস্তে কেন জানি কমে যাচ্ছে, এবং আপু আস্তে আস্তে কেন জানি শুকায় যাচ্ছে। মানে এই বিষয়ে এখন আপু পাগলের মতো করতেছে, মানে খুব ইয়ে করতেছে, বেশ বিহেভ করতেছে, ওন্না নাই বুকে থাকে না, বেরিয়ে যাচ্ছে, খুবই মানে এলোমেলো কথা। আব্বুকে বলছে আব্বুকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, ওই হুজুর যদি আবার আসে তাহলে আবার আমাদেরকে ঝামেলা করবে, মেয়েকে মেরে ফেলবে। এবার আমরা সবাই কান্নাকাটি, রাত্রের বেলা আমাকে ভয় দেখানো শুরু করতেছে, আমার আব্বুকে ভয়, মানে এত একটা ভয় সিচুয়েশন করা শুরু হয়েছে যেটা আসলে বলার বাইরে। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে একদিন রাত্রে সে মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য আপু কাঁচা মাছ, মানে এরকম হয়েছে যে ও কাঁচা মাছ খাইতেছে সবাই রাত্রে বেলা। আমরা এটা দেখি, মানে ফুল অবাক, এমন বিচ্ছিরি একটা হাসি দিছে, এটা হাসি দেখার সাথে সাথে, এবং ওর মুখে যে মাংস মানে কাঁচা মাছ ছিল, মাছ যখন দেখছি আমি পুরো একটা মানে আমি অনেক সেন্সলেস হয়ে, এত বড় একটা চিৎকার দিলাম, আমি পুরো সেন্সলেস হয়ে যাই। আপুর এটা দেখে আমি খুবই ইয়ে হয়েছে। তো আমি পরের দিন যখন আমি বিষয়টা, তখন আমি ওনারা বললাম যে ভাইয়া আপনি যে আপুরা ভালোবাসেন, আপুকে আপনি এমন করতেছেন যে তোর বাবা মা খুব বেশি খারাপ করতেছে আমার সাথে, ও উনি হুজুর দিয়ে আমাকে এই করবে সেই করবে, এটা আমি তো ইয়ে, মানে ও বলতেছে আমিও তো বাঁচতে চাই, আমার যদি সে বন্দি করে তাহলে আমার জীবনটা, এত সুন্দর একটা জীবন নষ্ট হয়ে যাবে না। এটার জন্য আমার আব্বুর উপরে ওর উপরে রাগ করে এরকম করতেছে। তারপরে আপু নাকি বিষয়টা আসলে চাইতেছে ঠিক আছে তোমরা মানে জিন আমরা মানুষ, যেহেতু আপু নাকি নিজেও এটা বলছিল, তো এটা থেকে আপুর উপরও রাগ বেড়ে গেছে। তো হঠাৎ করে একদিন উনি আসলো, আসার পরে ওনাকে আসলে বলানো হয়েছে যে একটু তাড়াতাড়ি আসেন, না হলে ঝামেলা তো আরো বেশি হচ্ছে। তো ওই হুজুর আসলো, আসার পরে হুজুর ওনাকে বসালো এবং হুজুর তদবির করলো, এবং তদবির করার পর ওই সাগর নামের ছেলেটা যে মানে যে জিন ছিল ওই আসছে। এবার আসার পরে ওকে বলছে যে তুমি তোমার ফ্যামিলিকে যদি তুমি এখানে না আনো তাহলে আমি তোমাকে বোতলে ভরে ফেলবো, বা আমি তোমাকে কতল করে ফেলবো, বা যে কোনো ওনার একটা ইয়ে আছে আর কি, ওনারও আলাদা জিন আছে, যে ওদের দিয়ে আমি তো তোমাকে বন্দি করবো। তো উনি অনেক চেষ্টা করছে যে না আমি কখনো আমি আনবো না, কারণ যেহেতু মুসলিম ছিল। তো অনেক ইয়ার করার পরে যখন ওকে সব দিক থেকে আটকানো হয়েছে, আটকানোর পরে ও ঠিক আছে, ও বলতেছে ঠিক আছে আমি তাহলে আমার ফ্যামিলিকে ডাকতেছি, ওর বাবা মা বোন সবাই, তো একসাথে সবাই আসছে। হ্যাঁ, ওর হুজুরের সাথে যে জিনগুলা থাকে ওগুলা সহ যায় ওনাদেরকে সবাইকে ডাইকে আনছে, মানে ও অ্যাড্রেস দিছে, ওই জিনগুলা যে ডাইকে আনছে।
তো যখন আসছে আমরা বুঝতে পারছি যে ছাদের উপরে কিছু একটা ভর করছে, মানে ধুপ 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 করে মানে আওয়াজ হচ্ছে, মানে আসতেছে, একের পর এক নামতেছে, একের পর এক নামতেছে, এরকম আমরা বুঝতে পারতেছি। তো আমি খুবই ভয় পাইতেছিলাম। তো সবাই একে একে ঢুকছে, আপুর উপরে বলছে যে তুই বের হয়ে যা, তোর আম্মুকে বল আসতে। তো ওনাকে আসলো, ওনাকে সালাম দিল, সালাম দেওয়ার পরে বলতেছে যে এই বিষয় আপনার ছেলে এই মেয়েটাকে পছন্দ করে। ঠিক আছে, বুঝলাম, কিন্তু এটা হচ্ছে মানুষ, আপনার হচ্ছে জিন, আপনাদের সাথে আমাদের সাথে কোনোভাবেই যায় না, এবং ইসলামে হাদিসে কোনো জায়গায় নাই, যেহেতু আপনারা মুসলমান আপনারা বিষয়টা বুঝতেছেন। আপনার ছেলে যদি এমন করে তাহলে এটা অনেক ক্ষতি হয়ে যেতেছে, মেয়েটার অনেক ক্ষতি হইতেছে। হ্যাঁ, হয়তো বা মেয়ের সাথেও দেখা দিয়েছে, হয়তো বা এটা বিষয়টাই হয়েছে, কিন্তু এটা কিন্তু ঠিক না। এখন আপনারা যদি আপনার ছেলেকে বোঝান তাহলে মেয়েও কিন্তু বিষয়টা বুঝে যাবে, যেহেতু মেয়ে এই বিষয়ে এগ্রি করছে, বা আমার আপু যেহেতু বলে দিছে, হ্যাঁ, যেহেতু আব্বু যখন বুঝাইছে বা এই বিষয়টা আপু বলে দিছিল, তো বলতেছিল ঠিক আছে। এখন ওকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না, আমরা বিষয়টা দেখি, বলতেছে যে না, আপনার গার্জিয়ান আপনার হাজবেন্ডকে বলেন আসতে। তো উনি বেরো যাইলে আপু আসলে পড়ে যায়, যখন উনি আসে তা আপু আবার বসা যায়। তো ওনার বাবা আসছে, বাবার সাথে অনেক কথা বলছে, অনেক বিষয় নিয়ে, যে হাদিস কোরআন বিষয় নিয়ে অনেক ইয়া করছে। তো বলছে ঠিক আছে, আমি আমার ছেলেকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, এবং আমি ওরে এখান থেকে নিয়ে বিয়ে দিয়ে দিব, এবং ওর এই ব্যবস্থাটা আমি করতেছি। ওকে আমি বলবো যে ও ভয়ে আপনি ওকে বোতলে ভরবেন, বা আপনাদের যে একটা আছে ওটা করবেন, এই কারণে ও আসলে এগুলা করছে। আমি ওর কাছে জবান নিতেছি, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি। তো এর মধ্যে আপুর শরীর অবস্থা খুবই খারাপ ছিল। তো উনি 10 মিনিট পর আসলো, আসার পরে বলছে যে আমি সবই করছি, ও কখন আর এখানে আসবে না। এবং এখানে ওই যে তেঁতুল গাছে, এখানে সবাই আসলে ওর ফ্রেন্ড যা সবাই মিলে এখানে আসলে আড্ডা টাড্ডা দিত। তো ওই মেয়েটাকে ও অনেক আগে থেকেই দেখতো। তো ওই মেয়েটাকে যে দেখতো ওই বুঝতো না, ঠিক আছে। তো ওই মেয়েটাকে পছন্দ করে দেখে ও এখানে বসে ওই কাছ থেকে মেয়েটাকে দেখার জন্য আসতো বন্ধু বান্ধব নিয়ে। তা আমি ওইখান থেকে আর কখনো আসবে না, আমি সবকিছু এখান থেকে সরাই নিচ্ছি, আপনারা কোনো টেনশন করেন না, আমি ব্যবস্থা নিতেছি। তো এইটাই ছিল আসলে ঘটনা। এরপরে উনি আর কখনো কোনো ঝামেলা হয় নাই, আপু বিষয়টা বুঝতে পারছে, এবং আপুর সাথে ঘটনা ঘটার পরে আপু আসলে অনেক বেশি মেন্টালিটি ভেঙে পড়ে, এবং আপুর যে সৌন্দর্য রূপ ছিল এই অবস্থার গতিকে উনি আবার আপু খুবই চিকন হয়ে যায়, মানে একটু সুন্দর কিন্তু কোন একটু প্যাপসা হয়ে যায় আর কি। তো এরপরে আসলে আব্বু আর দেরি করে নাই, আব্বু আসলে আপুর বিয়ে দেওয়ার ব্যবস্থা করে, এবং আমাদের আপুর বিয়ে হয়ে যায়। মানে যখন আপু সুস্থ হয় এরপর আসলে আপুর বিয়ে হয়, এবং বিয়ে হওয়ার পরে আপুর এখন বর্তমানে 4 ছেলে, কোনো মেয়ে নেই। তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও ভালো আছি, আমারও বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে আছে। আপনারা দোয়া করবেন, যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই শোনাবেন। এটা আমার আপুর সাথে, এবং আমি এটা মানে আমি নিজেই প্রমাণ। যদি আপনারা ভালো লাগে আপনি এই ঘটনাটি শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্মৃতি আক্তারের সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর কালো জাদুর ঘটনা। যেভাবে ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছে ওইভাবে পড়ে শোনানোর আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। চলুন ঘটনাটি আমাদেরকে যেভাবে লিখে পাঠিয়েছে ওইভাবে আমি আপনাদেরকে পড়ে শোনাই। আসসালামু আলাইকুম মিজান ভাই, আশা করি ভালো আছেন। আপনার শ্রোতা, আপনার দর্শকদের সুস্থতা কামনা করছি। ঘটনাটি আমার সাথে ঘটে যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখনকার ঘটনা। তো 8, 9, 10-এর ঘটনা। আমি যখন ক্লাস 9-এ উঠি তখন তো আমার ক্লাসের অনেক ছেলে ছিল যারা আমাকে খুব পছন্দ করতো, সিনিয়র বা মানে মোটামুটি অনেকে আমাকে প্রপোজ করতো। তো আমার ক্লাসের একটা ছেলে ছিল যার নাম হচ্ছে ইয়ামিন, এবং ইয়ামিন আমাকে খুব পছন্দ করতো। তো ওর পাগলামি, অনেক বেশি পাগলামি দেখার পরে কেন জানি আমার প্রতি মায়া লাগে, এবং মায়া লাগার পরে আমি আসলে ওর বিষয়টা নিয়ে আমি একটু সিরিয়াস হই, এবং আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করি। এবং প্রপোজাল অ্যাকসেপ্ট করার পরে আমি আব্বুর কাছ থেকে কিছু কথা শুনি, যে আব্বু একদিন বলতেছে যে মা, আস্তে আস্তে বড় হচ্ছিস, যদি তুই এমন কোনো কিছু করিস বা এমন কোনো ঘটনা ঘটাস তাহলে তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তো বাবা এগুলো আমাকে বলতেছে আমার ভালোর জন্য, দেখ তুই এখন এই খারাপ কাজের মধ্যে যদি চলে যাস বা নিজের জীবনটা আসলে নষ্ট হয়ে যাবে, তখন আফসোস করবি, তখন তোর জীবনের জন্য তুই দায়ী থাকবি। আমরা বাবা এবং আমার মানে তোমার মা জানবো যে তোর কোন জায়গায় ভালো হয়, আমরা তো কখনো চাইবো না তোকে খারাপ কোনো ছেলের সাথে তুলে দিতে। অতএব এই বিষয়ে তুই আমার কাছ থেকে নিশ্চিত থাকতে পারিস যে তোর পছন্দ অনুযায়ী বিয়ে হবে।
তো যাই হোক, এটা রীতারি মতো আমাকে বলার পরে আমি আসলে ইয়ামিনকে বলে দিই যে দেখ, আমরা তো মাত্র ক্লাস 9-10 উঠি, আমরা আসলে এখন রিলেশনশিপে যাওয়ার দরকার নাই, আমরা এখন অনেক ছোট, আর ফ্যামিলি থেকে আমার বাবা আমাকে অনেক ইয়ে করে, আদর করে, আমাকে এইসব বিষয়ের জন্য আমি যেন না জড়াই, আমাকে বারবার করে বারণ করতেছে। অতএব আমি আর এসব ভালোবাসা বা প্রেম প্রীতির মধ্যে আমি নাই। তো যাই হোক, আমরা তখন ক্লাস 10-এ মোটামুটি। তো ওর কাছ থেকে আমি ওই বিষয়টা ব্রেকআপ করে ফেলি, এবং ব্রেকআপ করার পরে ও অনেক রাগারাগি করে, এবং রাগারাগি করার পরে আমাকে অনেক খারাপ খারাপ কথা বলে। তো যাই হোক, আমি এক প্রকার ওইখান থেকে নিজেকে কোনো মতো মানে বেরিয়ে আসছি, এবং বেরিয়ে আসার পরে আমি কখনোই চাই না যে আমি কোনো এরকম রিলেশনশিপ বা কোনো কিছুতে জড়াইতে। তো যাই হোক, এর রীতিমতো এরপরে আমার ও জানতে পারছে যে আমাকে অনেকে দেখতে আসে আমার ফ্যামিলিতে, ও আমাকে এখন অনেক কিছু বলে, কিন্তু আমি কোনোভাবে রেসপন্স করি না। এবং ফ্যামিলি থেকে বললেও আমি বিষয়টাকে মানে ওকে, আমার ফ্যামিলিতে আমাকে কেউ দেখতে আসছে, ও আমার বাসার পাশের বাসা, মানে একটু দূরে। তো যাই হোক, ও যখন জানতে পারছে, ও আমাকে আসলে কালো জাদু করার চেষ্টা করছে, এটা আমি আমার ফ্রেন্ড থেকে জানি। তো কবিরাজের কাছে গেছে, কবিরাজে যাওয়ার পরে কবিরাজের কাছ থেকে কালো জাদু করে। ওর মার একটা স্বর্ণের হার ছিল, হারটা বিক্রি করে প্রায়, তখনকার সময় আমি ক্লাস যখন 10-এ, তখন সাল ছিল 2011 সালের ঘটনা। তো রামুর হার বিক্রি করে পুরো টাকাটা ওই তান্ত্রিক বা যে কবিরাজ বলেন, কবিরাজকে দিয়ে দিছে, এবং বলছে যে ও যেন আমাকে ভালোবাসে এবং ও যেন আমার হয়ে থাকে, এরকম কিছু। তো হঠাৎ কেন জানি ওর প্রতি আমার হঠাৎ মায়া লাগতেছে, ওর প্রতি ভালোবাসা বাড়তেছে, এটা আমি ফিল করতেছি। তো সবসময় আসলে আমার যখন আমি নামাজ পড়ি, কালাম মানে আমি আমার মতো করে যখন সেফ থাকে, তখন আমার এইটা প্রবলেম হয় না। যখন আমি ওজো ভেঙে যায় বা আমি কোনো ইয়েতে থাকি, তখন আসলে আমি ওর প্রতি ভাবতে থাকি। এটা আমি আসলে হয়তো বা ভাবছি, যেহেতু আমরা এক সময় ওকে আমি পছন্দ করতাম বা রিলেশনশিপে চাই, এটা হইতে পারে। দিন দিন এটা মানে বেড়ে যাচ্ছে আমার ওর প্রতি। তো আমি ওর সাথে কথা বলতে চাচ্ছিলাম, বেরিং করতেছিলাম, তো আমাকে ইগনোর করতেছে। যাই হোক, কেন জানি হচ্ছে, আবার আমি নিজেকে স্টুপিড বলতেছি। তো আব্বু ফ্যামিলি মেট্রিক পরীক্ষা আমাদের শেষ, একটা ছেলে দেখছে, ওকে দেখার পরে প্রায় বিয়ে শাদীর কথা, আমাদের কথা পুরোপুরি কমপ্লিট। তো ও এটা আসলে মানতে পারতেছে না, এবং ও ওই যে ওঝা বলেন বা যে তান্ত্রিক, ওকে দিয়ে আসলে কালো জাদু করা এবং আমাকে মেরে ফেলার জন্য ওর সাথে কন্ট্রাক্ট করে, ডিল করে। এবং ওকে উনি মানে ওই কবিরাজকেও আসলে অনেক টাকা দেয়, এবং দেওয়ার পরে কিছুদিন পরে আমি আসলে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাই, এবং অসুস্থ হওয়ার কারণে আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না, আমার মন ভালো লাগতেছে না, আমি রাতের বেলা অনেক বেশি ভয় পাই। হ্যাঁ, আমি মানে কিছু একটা এমন দেখতেছি, দেখে আমি খুব কাঁপতেছি, ভয় লাগতেছে, মানে এটা আমি আমার ফ্যামিলি সবাই বলতেছে। তো একদিন হঠাৎ আমি মানে অযথা হাসতেছি, ঠিক আছে, অযথা হাসতেছি, এবং আমি এত বেশি খাবার খাওয়া শুরু করছি, এবং আমি খুব শুকিয়ে যেতেছি, আমার গালে মানে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। তো এইগুলো আসলে যখন আম্মু দেখছে এবং দাদা যখন আসার পরে দাদা বিষয়টা নিয়ে বসে, এবং দাদা বলতেছে যে ওর তো কিছু একটা হয়েছে, ওরা তো কেউ কিছু করছে, এরকম বিষয়। তো যাই হোক, রীতিমতো ওই দিন পর থেকে বলছে যে আমি একজন হুজুর নিয়ে আসবো। ওই দিন রাত্রে আসলে আমার উপরে প্রভাবটা বেশি খাটতেছে, এবং আমার মনে হইতেছে যে কেউ আমাকে সুই দিয়ে গুঁতা দিচ্ছে, মানে আমার পুরো গায়ে মানে কেউ একজন সুই দিয়ে আমাকে খোঁচাচ্ছে। তো এটা যখন আমি আসলে আমার পুরো শরীর না কিরকম কেউ একজন সুই দিয়ে গুঁতানোর মতো অবস্থা, পুরো শরীর এরকম লাল হয়ে গেছিল। তো যাই হোক, যখন আমি হলাম, এরপরে কবিরাজ যখন কথা শুনছে যে হুজুরকে আনা হবে, তখন আমার উপরে ওই জিনগুলা ভর করে, এবং আমার ফ্যামিলি সবাইকে আসলে বলে যে আমি ওদেরকে মানে আমি ওরে মেরে ফেলবো, তোরা কিছুই করতে পারবি না, হুজুর টুজুর আনে কোনো লাভ নেই, আমাদেরকে তোরা এখান থেকে বের করতে পারবি না, আমরা তো ওদের মেয়েকে নিয়ে যাব। তো আমি ঘর থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কোনোভাবে আমার আব্বু ফ্যামিলি এবং চাচাতো ভাই সবাই মিলে আমাকে বেঁধে রাখছে, আমাকে ঘর থেকে বের হইতে দেয় নাই। তো 4 দিন পর আসলে হুজুর আসার পরে হুজুর তদবির করার পরে অনেক কষ্টে হুজুর ওদেরকে আসলে করছে। ওনার সাথেও যে জিনগুলো ছিল ওগুলো অনেক কষ্ট করতেছে। তো উনি বসলো, এবং বসার পরে বলছিল যে কেমনি কি আসে বিষয়, সবকিছু ডিটেলসলি এখন বলতেছে।
যে আমাদেরকে চালান দেওয়া হয়েছে, আমরা যদি এই কাজটা না করি তাহলে আমাদের যে যার আন্ডার আমরা থাকি উনি আমাদেরকে মেরে ফেলবে। তো হুজুর বলছে যে আমি তোদেরকে আসলে ছাইরা দিব এবং তোদেরকে আমি মুক্তি করে দিব, তাহলে তোরা কি কোনো সময় ক্ষতি করবি কিনা? বলছে না আমি ক্ষতি করব না, আপনি যদি পারেন তাহলে। তো একটা ছিল জিন, ও খুবই মানে চাচ্ছিল না যে মানে ওনার কথা মানতে। তো উনি ওনার যে জিনগুলা ছিল, জিনগুলা দিয়ে ওর সাথে আসলে ওরে কতল করা হয় বা ওর সাথে ইয়ে করা হয়। তো ওদের সাথে অনেকভাবে ওই কোনোভাবে পারতেছিল না, তো ওদেরকে দিয়ে অনেক কষ্টে ওকে আসলে কতল করা হয়। এবং কতল করার পরে ওরা একটু ভয় টয় পাইছে যে ওনার সাথে যে জিনগুলো আছে এগুলা সমস্যা করতেছে, যেহেতু কালো জাদুর সাথে ওরা জড়িত, এই জন্য ওদেরকে মেরে ফেলা। আর হুজুরের সাথে যেগুলো ওগুলো সব মুসলমান, মানে মুসলিম জিন বলতে পারেন। তো যাই হোক, অনেক কথা করার পরে ওদেরকে আসলে উনি মুক্তি করে দেন। মুক্ত করার পরে উনি বলছে যে এর কোথায় কি রাখছে, কোন জায়গায় তাবিজ করছে। তো বলছে যে আমার চুল, আমাকে আমার ওই যে গোলাপ ফুল দেওয়া বা এগুলা আমি ওকে অনেক কিছু দিছি, বা ওর কাছে আমার অনেক কিছু আছে, এবং ছবির উপর আসলে কালো জাদুটা করছে। এবং করার পরে আমার বালিশের ভিতরে এবং আমাদের বাড়ির চারপাশে 10টা তাবিজ পাইছে। এবং মানে কি এমন অবস্থা, আমি একদম শুকায় কাঠ হয়ে গেছি, মানে এরকম একটা অবস্থা করে বলছে। আমি একজন মানে মাত্র 10-এ পড়া মেয়ে, 2 থেকে 3 মাসের মধ্যে এই অবস্থা হয়ে গেছে, প্রায় মরে যাবে অবস্থা। তখন হুজুর অনেক কষ্টে এগুলো সব বের করলো। বের করার পরে এগুলো সব ইয়ে করলো আর কি, মানে পোড়া দিয়ে ফেললো। পোড়া দেওয়ার পরে আমাদেরকে বলতেছে যে আপনারা জানতে চান এই ঘটনাটাকেই ঘটাইছে? তো আব্বু সব বলতেছে হ্যাঁ বলেন, সমস্যা নাই। তো বলছে এটা ইয়ে নামের ছেলে, নামটা এভাবে বলছে যে মানে বলতে চায় না, পর আব্বু বলছে বলেন। হ্যাঁ, ইয়ামিন নামে একটা ছেলে, ওর সাথে পড়াশোনা করে, ওই কোনো একটা কারণে আপনার মেয়েকে এরকম কালো জাদু করছে। যাই হোক, আব্বু তখন ওকে খুঁজে কিন্তু পায় নাই। তো এর কিছুদিন পরে শিপাত আসে বলে যে আমাকে বলে যে তোর যে অবস্থা হয়েছে এটা আমি আসলে জানতাম, কিন্তু আমি সাহস পাই না, বা তোদের মেয়ে মানুষ বা কিভাবে আমি যাই বলি আমার কথা হয়তো বা বিশ্বাস করবে না, এই জন্য আসলে আমি যাইনি। না হলে আমি এই বিষয়টা জানি এবং আমি তোদের ফ্যামিলির সবাইকে এই বিষয়টা বলতে পারতাম, কিন্তু আমার ওই রকম কোনো এবিলিটি আমার ছিল না। তো বললো যে এইভাবে আসলে তোর সাথে কালো জাদুটা করা হয়, এবং আমাকেও মাঝে মাঝে বলতে যে আমি একজনকে কালো জাদু করে মেরে ফেলবো। ও আমাকে খুব কষ্ট দিছে। তা আমি আসলে বুঝতে পারতাম না যে আসলে তোকেই করা হবে। তো ও এখান থেকে চলে গেছে, এবং চলে যাওয়ার পর ও আর কখনো এখানে আসে না। তো আমার সাথে জাস্ট লাস্ট দেখা হয়েছে, বলছে যে তুই যেন ওকে মাফ করে দিস এবং যেন আর কখনো কোনো কষ্ট না রাখিস। ও এখান থেকে চিরতরে মানে একবারে আর কখনো এলাকায় আসবে না বা ফ্যামিলিতে কখনো দেখা না। তো এটাই ছিল ঘটনা। তো আমি আমার সুস্থ হইতে প্রায় 1 বছর লেগে গেছে আমার আগের যে। এরপর আল্লাহ রহমতে আমার বিয়ে হয়েছে, আমার এখন বর্তমানে 2টা ছেলে 1টা মেয়ে আছে। আমি আল্লাহ রহমতে খুবই ভালো আছি। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এটা যদি ভালো লাগে অবশ্যই আপনি পড়ে শোনাতে পারেন আপনার অডিয়েন্সে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি একজন অ্যাম্বুলেন্স চালক ছিলাম। আমার সাথে অনেক অলৌকিক ঘটনা এবং ভৌতিক ঘটনা আমার জীবনে ঘটেছে। মোটামুটি এটা সব অ্যাম্বুলেন্স যারা চালায় সবার মনের মধ্যে বা সবার সাথে 2-1টা ঘটনা এরকম ঘটে। এটা আমাদের সাথে ঘটতে ঘটতে আমরা অভ্যস্ত। হঠাৎ করে দেখতাম যে আমাদের সামনে কুকুর চলে আসে, হঠাৎ করে দেখতাম যে কোনো একটা মানুষ চলে আসে, বা হঠাৎ করে দেখতাম যে কোনো কিছু একটা আসতেছে, মনে হচ্ছে যে অ্যাম্বুলেন্স চলতেছে না, কিন্তু আসলে সবই ঠিক আছে। কিন্তু এটা একটা আমাদের মোহ, মানে ভ্রান্ত ধারণা, হয়তোবা কোনো জিন বা কোনো কিছু আমাদেরকে এরকম করতেছে, কিন্তু এটা আমাদের স্বাভাবিক। কিন্তু আমার সাথে যে অ্যাম্বুলেন্সের যে এই ঘটনা যেটা আপনাদের সাথে শেয়ার করব, এটা এত বেশি ভয় আমার জীবনে মানে আমি পেয়েছি, আপনাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারবো না। এরপর থেকে আমি আর কখনোই অ্যাম্বুলেন্স চালাই নাই। ঘটনাটি একটা বাচ্চা মেয়েকে নিয়ে। বাচ্চা মেয়ে আমি যখন কল পাই, আমাদের সবসময় যারা মারা যায় বা অন্য জায়গায় দিয়ে আসা লাগে কোনো রুগী, তখন আমার সচরাচর আমার ফোন নাম্বার থাকে হসপিটালে, বিভিন্ন হসপিটালে আমরা কাট করে রাখি। ওইখান থেকে আমাকে ফোন দেয় যে একটা বাচ্চা আছে, বাচ্চার লাশ আছে, এই লাশটাকে তোমাকে 20 গ্রাম দিয়ে আসতে হবে। বাচ্চার আমরা আইডেন্টিফাই করতে পারছি, এবং বাচ্চার বাবা মা বলছে যে আমাদের অ্যাম্বুলেন্স করে দিয়ে দিতে, এবং বাচ্চার বাবা মা এখন আসতে পারবে না। মানে আসতে পারবে না বলতে মানে ওদের কাছে এত ফাইন্যান্সিয়ালি অবস্থা এত ভালো না যে ওরা আবার আসবে। বলছে যে আপনি অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেন, আমরা এখান থেকে রিসিভ করে নিব। এবং ওর একজন মানে দূর সম্পর্কে মানে আত্মীয়র মতো উনি আসলে আইসা এই
ইয়েটা করছে আর কি, যে বাচ্চাটা আসলেই ওনাদের। তো আমাকে ফোন দেওয়া হলো রাতের প্রায় 11টার দিকে। তো আমি বাসা থেকে খাওয়া দাওয়া করে আমি চলে আসি, এবং আমার সাথে আমার ছেলেকে না, আমার মানে চাচাতো ভাই, ও বলতে গেলে ও আমার ছেলের মতোই, মানে চাচাতো ভাই, মানে ও আমার মানে ছেলের বয়সী। তো ওকে সবসময় আমি নিয়ে যাওয়া লাগতো। তো আমি ওকে নিয়ে গেলাম এবং বললাম যে চল আমরা কুড়িগ্রাম যাব, তুই আমার সাথে থাকবি। যেহেতু আসলে রাত্রেবেলা ড্রাইভ করলে একা একা ড্রাইভ করা যায় না, অনেক সময় ঘুমায় পড়া লাগে, তো একজন পাশে হেলবা থাকাই লাগে। তো আত্মীয় স্বজনের মধ্যে নিলে আসলে জিনিসটা আরো ভালো, অনেক রকমের কথাবার্তা বলা যায়। তো ওকে নিলাম, নেওয়ার পরে আমি হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে দেখি বাচ্চা মেয়ে, কত বছর আপনার হচ্ছে 6-7 বছরের, কেউ একজন এত মারছে বা কোনো একটা ওর সাথে ধস্তাধস্তি হয়েছে এমন, ও আসলে ওকে আসলে গলা টিপে মেরে ফেলা হয়। পুলিশ কেস হওয়ার পরে ওটাকে আইডেন্টিফাই করা হয়, করার পরে ওনারা এই বাচ্চা আপনার হচ্ছে যে আমি যেখান থেকে ওকে নিই, ওটা হচ্ছে লক্ষ্মীপুরে কিভাবে আসছে এবং এখানে কিভাবে মারা গেছে, এটা খোঁজ নেওয়ার জন্য আর কি। ওরা যখন বিভিন্ন এই যে আপনার হচ্ছে এই নিউজটা হয়েছে, আপনারা টেলিভিশন এবং পত্রিকায়, ফেসবুকের মাধ্যমে আমরা এটার আপনারা দেখবেন। ঘটনাটি ঘটে 2019 সালের ঘটনা, আপনি বলতেছি, এটা সচরাচর ঘটনা। তো ওইভাবেই আসলে ওনার একজন আত্মীয় লক্ষ্মীপুর থাকে, ওনাকে বলছে যে আপনি তো আমার মেয়েকে দেখছেন, আপনি একটু যাই দেখেন। পরবর্তী সবকিছু প্রুফ, পুলিশ সবকিছু প্রুফ করার পরে পুলিশ বলছে যে এখানে পোস্টমর্টমটা করা হোক। তো বলছে, ওনারা যত রিকোয়েস্ট করার পরে বলছে যে ওদের যে থানা ওইখানে ট্রান্সফার করে দিছে। তো ওইখান থেকে আসলে কিছু থানা জটিলতা আছে, ওইখানে গিয়ে আবার ওইভাবে একটা প্রসিডিং আছে। তো এইটা হচ্ছে যে সাধারণ মাত্র ঘটনা, আমার প্রথম থেকে বলতেছি, নাহলে আপনারা ঘটনা বুঝবেন না। তো যখন আমি ওকে উঠালাম, আমার কেন জানি খুব খারাপ লাগছে, এবং মেয়েটাকে দেখে মানে অন্য একটা চিন্তা ভাবনা, কে এমন করলো, খুবই খারাপ লাগলো। এবং মনে হচ্ছে যে মেয়েটা মারা যাওয়ার পরেও মেয়েটা জানি ওই কান্না করতেছে, আমার কাছে এমন লাগতেছে যে ও কান্না করতেছে। এবং আমি আমার চাচাতো ভাইকে বললাম যে কি মনে করিস? তো বলছে হ্যাঁ, আমার জানি কেন মনে হইতেছে মেয়েটা খুবই কষ্টে, মানে মনে হয় যে সে এখনো মরে নাই, কান্না করতেছে, এবং যারা ওকে এইভাবে করছে, মারছে বা কি করছে, ওদের একটা প্রতিশোধ বা মানে ওইরকম একটা আমার মনের মধ্যে যেটা আমি পাইতাম, মানে কি হয়েছে আসলে আমি সঠিকভাবে আমাকে বলে নাই যে কেন মারা গেছে। বলছে যে কেউ একজন গলা টিপে মেরে গেছে। তো যাই হোক, তখনকার অনেক ঝামেলার পর আর কি 2 দিন অন্তত হসপিটালে ছিল, ওই যে ইয়াতে ছিল, মর্গে ছিল। তারপর এটা অনেক আপনার হচ্ছে যে জটিলতার পরে ওই যে লোক লক্ষ্মীপুরে, উনি একটু প্রভাবশালী ছিলেন, তো উনি কোনোভাবে এটা করে ওনাদের বাচ্চা ওনাদের কাছে পৌঁছাই দিতেছেন। তো যাই হোক, আমরা নিয়ে গেলাম, নেওয়ার পরে আমরা যখন ওকে উঠানো হওয়ার পরে সবকিছু ওকে একটা কাপড় দিয়ে করানো হলো। এখন কেন জানি আমাদের সব মানে গা কেন জানি ভার হয়ে যাইতেছে, বুঝছেন, গাটা ভার হয়ে যাইতেছে। তো আমার চাচাতো ভাই বলতেছে যে আমারও কেন জানি গা ভার হইতেছে, তোমার কেমন লাগতেছে? আমি বলছি না, আমার কেমন, এরকম সবসময় হয়, এগুলা আমাদের এটা যারা অ্যাম্বুলেন্স চালায় তাদের এই ঘটনা ঘটেই। যাই হোক, আমরা যখন নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিলাম, রওনা দেওয়ার সাথে কেউ একজন চিৎকার করে কান্না করে উঠলো, মানে অ্যাম্বুলেন্সের মধ্যে, তো বাচ্চা মেয়ের কণ্ঠে। তো হঠাৎ করে আমার মনের মধ্যে কেন যেটা মানে ভয় লাগে গেছে। এখন না মানে আমি আর চলতে পারতেছি না, এই ঘটনা মানে কেউ এইভাবে কান্না করতেছে, হঠাৎ করে 2-4 সেকেন্ডের মতো, 5 সেকেন্ডের মতো কেউ যেন পিছনে থেকে কান্না করতেছে। আমরা মাত্র গাড়ি স্টার্ট দিয়ে সামনে গেলাম, কত 10 সেকেন্ড 15 সেকেন্ডও মানে এরকম। তো হঠাৎ আমরা পিছিয়ে তাকায় দেখলাম যে না, আমরা হয়তো বা আমার পাশে আমার চাচাতো ভাই, ও বলতেছে আমি শুনছি, আমি বলতেছি আমি শুনছি, হয়তো বললাম যে না, আমাদের আসলে মেয়েটাকে দেখার পরে আমরা হয়তো বা মানে অন্যভাবে একটা ইয়েতে চলে যেতেছি, এমন করা যাবে না, হয়তো আমাদের মনে একটা ভয় বা অন্য ইয়ে হইতেছে। কিন্তু আমি যে এত বেশি ভয় পাইছি ওরে কিন্তু আমি বুঝতে দিই নাই, আমি স্পষ্ট শুনছি যে পিছন থেকে ওই কান্না করতেছে এবং কিছু একটা বলতে চাইছে। তা আমি মনে করলাম যে না, এটা হয়তো বা আমার ধারণা, ভুল ধারণা, আমার হয়তো বা অন্য একটা ধারণা, হয়তো বা এটা মানে ওকে দেখার পর একটা ইমোশনাল হয়ে গেছে বা এরকম। তো আমরা রওনা দিলাম, রওনা দেওয়ার পরে প্রায় 12টা বেজে যায়, 12টার সময় আমরা রওনা দিই। রওনা দেওয়ার পরে আমরা লক্ষ্মীপুর ছেড়ে যখন আমরা অন্য ডিস্ট্রিক্টে ঢুকলাম, তখন প্রায় 1টা বাজে, এবং 1টা বাজার পরে আমরা মনে হইতেছিল যে কেউ একজন পিছিয়ে বসে বসে কান্না করতেছে এবং কিছু একটা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে আমার সাথে এই ঘটনা ঘটছে, আমার সাথে এমন কিছু হয়েছে, আমাকে মানে এইভাবে করছে, মানে এরকম কিছু আমরা ফিল করতেছি। তো হঠাৎ করে কেন জানি আমার মনে হচ্ছে যে আমাদের গাড়িটা ভার হয়ে যাইতেছে।
তো আমরা পিছনে ওরে বললাম, চাচাতো ভাইরে বললাম পিছনে তাকা, ও খুব ভয় পাইতেছে, না আমি তাকাতে পারবো না। বললাম যে আমি আর তুই আসিস তো, পিছনে লাইটটা অন করে দে। তো হঠাৎ করে পিছনের লাইটটা যখন অন করে দিতেছে কিন্তু লাইট অন হইতেছে না। তো বোকা আরো বেশি ভয় পাইতেছে। আমি বললাম তুই ভয় পাওয়ার কিছু নাই, চাচি মানে আমরা অন্য বিষয়, আমার ফ্যামিলি বিষয়ে কথা বলতেছি। তো ফ্যামিলি বিষয়ে কথা বলতে বলতে আমরা চলে যাবো, আমাদের এত কোনো সমস্যা নেই, কার কি আছে বা চাচা তো ভাই ওর আরো কিছু আছে, ওদের কি অবস্থা, আমি মানে ওর সাথে কথা, ওকে একটু ভয় যেন না পায়, ওটার জন্য আমি আমি মানে ওটাকে ওরে বুঝাইতে পারতেছি না, কিন্তু আমি যে ভয় পাইছি ও বুঝতেছে না। তো যাই হোক, আমরা যখন সবকিছু সহজ ছেড়ে যখন আমরা একটা নিরিবিলি রাস্তায়, আমরা হাইওয়ে রাস্তায় যাইতেছি, শুধু গাড়ি যাইতেছে আর আসতেছে, তো হঠাৎ করে আপনার হচ্ছে যে কান্নার আওয়াজ। এখন আমরা স্পষ্ট দুইজন কান্নার আওয়াজ, নন স্টপ বাজতেছে কান্নার আওয়াজ, কিন্তু আমরা গাড়ি হঠাৎ করে থামালাম। থামার পরে আমরা আমাদের অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো কান্নার আওয়াজ পাচ্ছি না, মনে হচ্ছে যে মানে অ্যাম্বুলেন্সের ছাদের উপরে কেউ একজন বসে বসে কান্না করতেছে। এখন আমি আর ও শুনতে পাইতেছি, হঠাৎ করে একটা গাড়ি এসে থামলো, থামার পরে বললো যে ভাই আপনাদের কি প্রবলেম হয়েছে, আপনারা এখানে দাঁড়ায় আছেন কি, গাড়ি কোনো পাংচার হয়েছে বা কোনো কিছু হয়েছে, কোনো হেল্প লাগবে? বললাম না। আপনি কি কোনো কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন? না, একটা বাচ্চা আছে, ও মারা গেছে, ওখানে ওকে দিয়ে আসতেছি, কিন্তু আমাদের মনে হইতেছে যে কোনো একজন কান্না করতেছে, এরকম ফিল হইতেছে। তো বলছে না রে ভাই, হয়তোবা আপনারা ওই যে নিয়ে যাইতেছেন, তো হয়তোবা এটা একটা আপনারা হচ্ছে এই ভুল ইয়েছে। তো উনি আমাদের সাহস টাহস দিল এবং বললো দোয়া দুরুদ পড়েন, এরকম হয় রাতের বেলা, তো আমরা আমাদেরও যাইতে হবে, যদি কোনো হেল্প লাগলো তাহলে আমরা করতাম আর কি। তো ওনার খুব ভালো মানুষ ছিল, হয়তো বা কোনো অনেক আছে না, ভালো মানুষ না থাকলে তো পৃথিবীতে আসলে বাঁচা যায় না। তো আমরা ছাদের, আমাদের যে অ্যাম্বুলেন্সের ছাদের ওইটার উপরে দেখলাম উনি যখন আসছে তখন কান্না বন্ধ হয়ে গেছে। তো আমরা বললাম যে এটা আমাদের হয়তো বা আমরা ভুল শুনতেছি বা আমরা অনেক ভয় পাইছি এই কারণে, তো ওটা আমরা যাই। তো হঠাৎ করে আমরা অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে আমরা দেখলাম যে একটা মেয়ে আবার কান্না করতেছে। তো কান্না করতেছে, তো আমি এখন দূরে লাইট, মানে লাইটটা যখন মানে আমাদের যে অ্যাম্বুলেন্সের যে লাইটটা আমার সাথে দেয়, বাচ্চা একটা মেয়ে কান্না করতেছে। তো আমরা এটা দেখে খুবই মানে হতভম্ব হয়ে যাইতেছি। মেয়েটা অনেক সুন্দর এবং আমাদের যে পিছনের যে লাশটা আর এই মেয়েটা সেম। এটা দেখার সাথে সাথে তো মনে করেন, বিশ্বাস করেন আমি আসলে মানে নিজেকে আর মানে এত বেশি ভয়, একদম আমি খুব মানে কি বলবো এটা বুঝতে পারতেছি না। তো আমার পিছনে ফিরে ওই লাশটাকে দেখার মতো আসলে আমার ওই একটা মানে যেটা সাহস, ওই সাহস তখন ছিল না। তো হঠাৎ করে পিছনের লাইটটা অন হয়ে গেছে লাশে। আমরা দেখবেন যে আপনার অ্যাম্বুলেন্সের পিছনে একটা লাইট থাকে, ছোট আলো হয়ে গেছে দেখেন পিছনে। তো আমি আমার চাচাতো ভাই দুইটা মানে অনেক ঘাবড়ে, আমাদের শরীর কাঁপতেছিল, পিছনে তাকাইতেছিলাম, তাকাই দেখি না এখানে মেয়েটা আছে। হঠাৎ করে দেখি সামনে যে মেয়েটাকে আমরা দেখলাম, আমরা গাড়ি থামালাম, ওইখানে মেয়ে নাই, ওই মেয়েটা নাই। হঠাৎ করে দেখি যে আমার একদম আমার যে জানালা, আমার যে দরজার সামনে আমার কাছে একটা মেয়ে, মানে ওই মেয়েটা আমার সামনে, আবার আমার চাচাতো ভাইয়ের সামনে দুই পাশ থেকে দুইটা জানালা থাকে না, মানে আমরা যারা ড্রাইভ করি দুই পাশে তো দুইটা দরজা থাকে, দরজার মধ্যে মানে আমাদের যে ইয়াটা দুই পাশে দুইজনের সামনে চলে আসছে। হঠাৎ করে এটা দেখার সাথে সাথে আমার চাচাতো ভাই ওইখানে বেহুশ হয়ে যায় এবং ওই মেয়েটা ওইখানে কান্না করতেছে। এখন আমি দুইটাকে একসাথে সাথে দেখছি, ওই পাশেও দেখেছি যে ওরে ওই দেখা দিচ্ছে, এই পাশেও আমাকে দেখা দিচ্ছে, আমি এদিকেও দেখে ওই দিকে তাকাইছি। এখন ওই পাশেরটা নাই, এখন ওই পাশের যে ওইখানে একটা ম্যানহোল আছে, যেখান দিয়ে নিচে দিয়ে আসলে ওই একটা আপনার হচ্ছে যে পানি যায়, ওইখানে ওই মেয়েটা আবার ওই লাইটের দিকে তাকালাম, দেখলো ওই মেয়েটা এখানে বসে আছে এবং আমার সামনে একজন দাঁড়ায় আছে এবং ও খুব কান্না করতেছে। এখন আমি কিছু করতে পারতেছি। হঠাৎ করে ওর দিকে যখন তাকায় দেখি যে ওর চোখ থেকে রক্ত পড়তেছে এবং কেউ একজন ওর গলা টিপে ধরতেছে এবং গলা টিপে ধরে মানে ওর যেভাবে মারা যায় ওই দৃশ্যটা আমি দেখতেছি, গলা টিপে কেউ একজন নাকি ওকে নিয়ে যাচ্ছে। মানে আমি একদম মানে মনে হয় যে ও যেভাবে মারা গেছে ওই সবকিছু আমাকে দেখাইতেছে যে এইভাবে আমাকে মেরে ফেলা হচ্ছে। হঠাৎ করে যখন আমি মানে এগুলা দেখতেছি এবং সামনের ওই মেয়েটা কান্না করতেছে, এইদিকে ও কান্না করতে, আমার চাচাতো ভাই ও তো একদমই সেন্সলেস হয়ে গেছে। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন আমাকে হাত দিয়ে লাগা দিল এবং আমি ভয়ে মানে আমি আসলে কিছু বলতে পারতেছি না। পিছন জগে তাকালাম, দেখলাম যে ওই লাশটা মেয়েটা যে কাপড় ছিল কাপড় বসে আছে এবং সে কান্না করতেছে। এটা দেখার সাথে সাথে আমার পুরো সেন্সলেস হয়ে আমি ওইখানে পড়ে যাই। মানে ওইখানে আমি এই যে বাস যে অ্যাম্বুলেন্সের মধ্যে আমি একদম হয়ে যাই। হওয়ার পরে কিছুক্ষণ পরে আমার চাচাতো ভাই ও কেন জানি জ্ঞান ফিরে পাইছে এবং জ্ঞান ফিরে পাওয়ার পর ও আমার উপরে যে পানি ছিটা দিতেছে, আমার উঠাইতেছে, অনেকক্ষণ ধরে আমাকে উঠাইতে পারতেছে না। এখন উঠানোর পরে আমি যখন উঠার পরে দেখলাম যে ওই লাশটা ওইখানেই আছে
একটু কাপড় পইরা আছে নিচে, মানে ও যেভাবে আমরা লাশটাকে নিয়ে গেছিলাম ওইভাবে লাশটার একটু কাপড় সইরা আছে। এবং ও ভয় 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 বলতেছে যে আমরা এখন কি করব। তো বলতেছে কেউ এখন এতক্ষণ অনেক গাড়ি গেছে কিন্তু এরপরে কোনো গাড়ি যাইতেছে না, মনে হয় মিনিমাম আপনার রাত্রের বেলা প্রায় আপনার হচ্ছে দুইটা দুইটা হাইওয়ে রোডে এত গাড়ি যায় কিন্তু এখন কেন যেন যাচ্ছে না, নাকি আমরা দেখতেছি নাকি আমরা কোনো। এখন হঠাৎ করে দেখছি চারোপাশে বাতাস আর বাতাস, গাছপালা মনে হয় সব ভেঙে যাবে এমন লাগতেছে। তো বলতেছে যে আমার চাচাটা বলতেছে ঠিক আছে তাহলে একটা কাজ করে আমরা গাড়ি রেখে চলে যাই। আমি না, গাড়ি রেখে যাওয়া যাবে না, আমরা লাশের উদ্দেশ্যে কিছু কথা বলে দেখি। ওকে আমি বললাম যে মা দেখো আমরা তোমাকে নিয়ে যাচ্ছি, আমি বুঝতে পারতেছি যে তুমি আমাকে কিছু দেখাচ্ছ যে তোমাকে এভাবে মারা হয়েছে, অবশ্যই এটা শাস্তি আল্লাহ দিবে, তুমি কোনো টেনশন করো না, তোমাকে আমি তোমার বাসায় পৌঁছাই দিয়ে আসি। তো এটা বলার সাথে সাথে আমি দেখলাম যে গাড়িটা কেন জানি একটু হালকা হয়ে গেছে। আমি গাড়ি স্টার্ট নিতেছে, এতক্ষণ স্টার্ট নিতেছিল না, স্টার্ট নিতেছে। তো আমরা একদম প্রায় পুরো 2 ঘন্টা কোনো ঝামেলা হয় নাই। যখন আমরা নেত্রকোনার একদম ওর বাসার সামনাসামনি 2-4-5 কিলো পিছনে ছিলাম তখন হঠাৎ করে পিছে আবার কান্নার আওয়াজ, এবং ও আবার ভয় পাইতেছে। আমি তুই কোনোভাবে সেন্সলেস হওয়া যাবে না, তুই যদি ভয় পাস তাহলে কিন্তু আমিও ভয় পাই যাবো। তো আমি ওর উদ্দেশ্য করে বলতেছি এমন করিস না, তোর সাথে এমন হয়েছে, এটা আসলে অন্যায় হয়েছে। আমি ওরে বলতে বলতে গাড়ি আস্তে আস্তে সামনে নিয়েছি। হঠাৎ করে গাড়ি চলতেছে না এবং কেউ একজন আমাদেরকে দুই পাশে আমার ঘাড়ে, চাচাতো ভাইয়ের ঘাড়ের মধ্যে কেউ একজন হাত দিছে এমন একটা ফিলিংস হচ্ছে। যখন ওই হাতটা দেওয়ার সাথে সাথে আমরা যখন পিছে তাকাই দেখি ওই মেয়েটা একদম মানে যে ব্যাসে ছিল, ওই যে আমরা যে আপনার হচ্ছে যে অ্যাম্বুলেন্সের মধ্যে যেই লাশ যেখানে রাখে সেখান থেকে সিট থেকে উঠা ও আমাদের দুইজন ধরে রাখছে, মানে আমার 2 হাতে 2জনের ঘাট ধরে রাখছে। এবার আমরা যখন পিছনে তাকালাম তখন দেখলাম যে ও বিশ্রী ভাবে কান্না করতেছে এবং ওর চোখ থেকে অনবরত রক্ত পড়তেছে এবং রক্ত পড়ে একদম পুরো অ্যাম্বুলেন্স ভাইসা যাইতেছে এবং পিছে থেকে কেউ আরো কয়েকজন কান্না করতেছে, এই পাশ ওই পাশ। মনে হইতেছে যে কেউ একজন ভাইঙ্গা চূড়া, মানে সবকিছু অ্যাম্বুলেন্সটাকে মনে হয় কি একজন ভেঙে ফেলবে। এবং যখন আমরা ওরে ছাইরা দিচ্ছি, ওরা যখন হাত ছাড়তে চাইতেছিলাম কিন্তু আমরা ওরা হাত ছাড়তে পারতেছি না এবং আমরা নিজেরাই নিজের হাত, মানে আমরা দুজন মনে হয় যে বরফের মতো ফ্রিজ হয়ে গেছি, আমরা কোনো কিছু করতে পারতেছি না। তো আমি মনে মনে আমি দোয়া দুরুস পড়তে শুরু করতেছি কিন্তু আমার মুখে দিয়ে কোনো দোয়া দুরুস আসতেছে না, কোনো কিছু আমি করতে পারতেছি না। তো আমি ফিলিংস ওটা আমি আপনাদেরকে বলতে পারবো না। হঠাৎ করে দেখি যে সামনে আরো 4-5টা সেম, মানে ওর মতো আরো কয়েকজন বিবস্ত্র অবস্থা, ওকে যে গলা টিপে মেরে ফেলছে ওইরকম। এবং 2জনকে দেখি যে মানে ওদের চোখ থেকে ওদের মুখ থেকে রক্ত পড়তেছে এবং একজন অনেক কান্না করতেছে, আরেকজন বাচ্চা মেয়ে বলতেছে আমাকে মেরো না, মানে সবকিছু আমাদের চোখের সামনে হচ্ছে। কিন্তু এখান দিয়ে যে আমরা ওর বাড়ির পাশাপাশি চলে আসছি, 1 কিলো ব্যবধান চলে, সেটা আমি বলতে পারবো না। তো আমরা এখন কি করব, আমি বুঝতে পারতেছি না। হঠাৎ করে কেন যেন আমার মনের মধ্যে একটা দোয়া, মানে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বা এইগুলো আসতেছিল। তো হঠাৎ করে জানি আমি কিভাবে লাড়া দেওয়ার সাথে সাথে ও ছাইরা দিছে এবং আমি একটা ধাক্কা দিছি, কিন্তু ধাক্কাটা মনে হয় না যে ওর গায়ে লাগছে, আমার মনে হচ্ছে কিন্তু একটা বাতাসের মধ্যে আমি ধাক্কা দিছি। ধাক্কা দিয়ে আমি যখন অ্যাম্বুলেন্সের দরজা খুলে এত জোরে দৌড় দেওয়ার পরে আমার চাচাতো ভাই এবং আমি ওই মেয়ের বাসার সামনে গিয়ে, আমরা যে ওই মেয়ের বাসার সামনে চলে আসছি এটা আমরা বলতে পারবো না, আমাদের এত পরিস্থিতিই ছিল না। ওই মেয়ের বাসার সামনে গিয়ে আমরা আসলে সেন্সলেস হয়ে যাই এবং ওই মেয়ের বাবা যখন আমাদেরকে আমরা পরের দিন আমরা নিজেকে আসলে হসপিটালে আসলে মানে নিজেকে পাই এবং যখন ওনারা আমাদেরকে হসপিটালে নিয়ে গেছে এবং আমাদের কাছে বলতেছে ওই মেয়েটাকে আসলে ওনারা সবকিছু ওনাদের কবর টবর দেওয়া, মানে আমরা যখন আমাকে দেখছি অবস্থা তখন ওনারা আসলে সবাইকে, গ্রামবাসী সবাইকে ডাইকা আমাদের অ্যাম্বুলেন্সে গিয়ে দেখে যে ওই মেয়ে এখানে ছিল এবং উপর থেকে গায়ের উপর থেকে যে পর্দা ইয়াটা ছিল, যে একটা সাদা যে ইয়াটা দেওয়া হয়েছিল হসপিটাল থেকে, ওইটা আসলে নেই, ওইটা নেই এবং কিন্তু ওই মেয়েটা আছে। তো ওকে আসলে কবর টবর দেওয়া হওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলো যে ভাই আপনার সাথে কি ঘটেছিল। তা আমি বললাম যে হয়তো মেয়ের বাবা আসলে এগুলো শুনে আসলে কান্না করে দিচ্ছে, হয়তো বা ওর মেয়ের বাবা বুঝতে পারছে যে ওই মেয়েকে আসলে এইভাবে মেয়েরা হয়েছে, কোনো ছেলেরা আসলে বা কোনো ইয়ারা এইভাবে মেয়েকে নিয়ে গেছে, এই জায়গা থেকে নিয়ে হয়তো বুঝছে না তো মেয়েদের সাথে, ছোট মেয়ে 7 বছরে কি করছে, ওরা অন্য জায়গায় নিয়ে গেছে, স্কুল থেকে আসার সময় নাকি ও আর পায় নাই। তো এইগুলো আসলে যারা করে আসলে এগুলো আসলে পুরো মানে যারা এগুলা করে এগুলো পশুর থেকে খারাপ। তো ওনাকে বললাম যে আমাদের সাথে এই ঘটছে এবং আমাকে এইভাবে দেখাইছে। তো
তো বলছে আমি আমার মেয়ের নামে এভাবে আমরা আসলে এটার বিচার চাবো এবং মামলা টামলা করবে। ওই পুলিশের একটা জটিলতা ছিল, ওনারাদের সাথে ওকে আসলে পোস্টমর্টম করা হয়, করার পরে আসলে ওই রিপোর্টটা আসছে। এবং আমি কৌতূহল ভাবে ওই মেয়ের আসলে কবরটা দেখতে চাইতেছিলাম, আমি একটু কবর জিয়ারত করব, এটা আমার আশা ছিল। তো আমি পরবর্তীতে গেলাম, অনেক কষ্টে আমার ওইখান থেকে যাওয়া হয়েছে। যাওয়ার লাগে আমি হাঁটতে পারতেছি না, আমাকে হুইল চেয়ার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে যাওয়ার পর আমি আসলে ওর কবরের যে মোনাজাত এবং কবর যে ওর মানে ও যেন ভালো থাকে ওইটার জন্য আমি দোয়া করলাম। দোয়া করার পরে আমি আমার চাচাতো ভাই, আমরা দুইজন আসলে গাড়ি চালানোর মতো অবস্থা ছিল না, তো একজনকে বললাম ভাই আপনি গাড়ি চালান, আমরা আছি পিছনে। তো পিছনে আসলে বসাটা আসলে অনেক কষ্টকর ছিল, যে এই ঘটনা আমাদের সাথে ঘটছে, আবার নাকি কোনো একটা ঘটনা ঘটে। এই জন্য আসলে আমরা পিছনে বসছি, কিন্তু আমরা দিনের বেলায় গেছি। দিনের বেলা যাওয়ার কারণে ওইখান থেকে আরো দুটো লোক নিছি, যে ভাই আপনারা আমাদের সাথে আসেন, আমরা যখন বাড়িতে পৌঁছে যাব তখন আপনাদের ভাড়াটা সব দিয়ে দেবে, আপনারা চলে আসবেন, একদিন আমাদের বাসায় থাকবেন। তো এরকম দুইটা লোক পাইলাম, ওরা আসছে, ওদেরকে একদিন রাখা হলো, আমার রাখা টাকার পরে ওদেরকে পাঠাই দিছি আবার ওদের দেশে। তো এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এরপর থেকে আমি আসলে আমার স্ত্রীকে এবং আমার ফ্যামিলিকে বলার পরে ওরা আসলে আমাকে আর অ্যাম্বুলেন্স চালাতে দেয় নাই, এবং এরপর আমি আসলে অ্যাম্বুলেন্স চালাই নাই। এবং এই ঘটনা আমার জীবনে আমি অনেক মানুষকে শুনাইছি, এবং অনেকে আসলে এই বিষয়টা বলতেছে মেয়েটার সাথে হয়তো বা খারাপ কোনো কিছু হয়েছে, মেয়েটা তোমাকে অনেক কিছু বুঝাতে চাইছে। মেয়েটা আমাকে যেতে বুঝাতে চাইছে যে মেয়ের গলা টিপে ধরা হয়েছে, মেয়েকে মানে টেনে নেওয়া যাইতেছে, এবং মেয়ে যখন মারা গেছে খুব ছটপট করছে এরকম লাগতেছিল। তো এরপর আসলে আমি আর কখনোই অ্যাম্বুলেন্স চালাই নাই এবং আমি গাড়িও চালাই নাই। আমি এখন একটা ব্যবসা করি, মোটামুটি আমার ব্যবসা খুবই ভালো। তো এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ। F shorts. Welcome to the mysterious world of black magic. Today we will learn about the terrible incident where the evil power of black magic cursed a family. A story that will chill your spine. Let's step into the darkness of this terrible incident. Channel name FT Shorts can be added if you wish.